হাই ফ্রেন্ডস, সবাইকে স্বাগত ফাইনাল 11 চ্যানেলে, যেখানে আমি ফুটবলের সমস্ত আপডেট নিয়ে চলে আসি। সমস্ত রকম ট্রান্সফার আপডেট, ম্যাচ আপডেট, খেলার আপডেট, আপকামিং খেলার সমস্ত আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো আজকে আমরা শুরু করব মেনলি ট্রান্সফার আপডেট দিয়ে। অনেক ফুটবল টিমেই এখন রদবদল চলছে। তো বড় টিমগুলোয় কি কি রদবদল চলছে আমরা সেদিকে একবার দেখে নেব। প্রথমেই শুরু করব রিয়াল মাদ্রিদ। আমরা যেটা জানি রিয়াল মাদ্রিদ এই ট্রান্সফার সিজনে অসম্ভব দ্রুত গতিতে এগোচ্ছে। অলরেডি তারা ছটা প্লেয়ার সাইন করে নিয়েছে, সপ্তম এবং অষ্টম প্লেয়ারের দিকে এগোচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদ এখন সব থেকে বেশি লিঙ্কড যে দুজন প্লেয়ারের সাথে, সেটা হচ্ছে ইয়ান দিওমান্দে, উইঙ্গার, মেনলি রাইট উইংয়ে খেলে, লেফট উইঙ্গেও খেলতে পারে। আর হচ্ছে আমাদের মিডফিল্ড মাইস্ট্রো রড্রি, যিনি বিশ্বকাপে স্পেনের হয়ে চরম খেলা দেখিয়েছেন। ইয়ান ডিওমান্ডের ট্রান্সফার ফ্যাব্রিজিও রোমানো যেমন পোস্ট করছিল যে অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, একটা টানাপোড়েন চলছিল প্যারিস সাঁজার সাথে, প্যারিস সাঁজা বলে যে তারা ট্রান্সফার থেকে বেরিয়ে গেছে। তো শেষমেশ হচ্ছে ফ্লোরিয়ান প্ল্যাটেনবার্গ, যার সাথে ফ্যাব্রিজিও রোমানোর ঝামেলা চলছিল। যাই হোক, দুজনেই এখন রিপোর্ট দিয়েছে যে ইয়ন ডিওমান্ডে অবশেষে রিয়াল মাদ্রিদে আসছে। আজকে শেষ রাউন্ডের কথাবার্তা চলছে। ইয়ান ডিওমান্ডে এবং ভিনিসিয়াস দুজনেই একই ম্যানেজমেন্ট দ্বারা কন্ট্রোল হয়, রক নেশন, যারা তাদের এই ট্রান্সফার ফি বা এটসেট্রা স্যালারি এইগুলো দেখে থাকে। তো দুজন ভিনিসিয়াস এবং ইয়ান ডিওমান্ডে দুজনের ব্যাপারে কথা বলতে তারা রিয়াল মাদ্রিদের অফিসে এসেছিল, এবং সেখানে ইয়ান ডিওমান্দের ট্রান্সফারের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। যে ফিটা ধার্য হয়েছে সেটা হলো 135 মিলিয়ন ইউরো, যার মধ্যে 125 মিলিয়ন ইউরো ফিক্সড ফি, সেটা পাবেই, এবং 10 মিলিয়ন ইউরো হচ্ছে অ্যাড অন, মানে ডিপেন্ডিং অন কত গোল করছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে কিনা, লা লিগা জিতছে কিনা, এটসেট্রা এটসেট্রা আরো কন্ডিশন আছে, সেগুলো স্যাটিসফাই হলে আরো 10 মিলিয়ন পাবে। তো তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, আমি আগেই বলেছিলাম টোটাল ফি 130 মিলিয়ন যাবে, 120 প্লাস 10 অ্যাড অন। তো খুব কাছাকাছি গেস করতে পেরেছি। ট্রান্সফার আপাতত হচ্ছে 125 প্লাস 10, মানে 135, কিছুটা বাড়া। ইয়ান ডিওমান্ডের ট্রান্সফার আমরা ধরে নিতে পারি হয়েই গেছে। আশা করছি আজকে অথবা কালকে আমরা কমিউনিকাডো অফিসিয়াল রিয়াল মাদ্রিদের তরফ থেকে পেতে চলেছি। রড্রির ট্রান্সফার নিয়ে টানাপোড়েন চলছেই। ম্যানচেস্টার সিটি রড্রিকে ছাড়তে চাইছে না। তারা জানে রড্রি চলে গেলে তাদের কতটা বড় লোকসান হবে। পেপ গার্দিওলা গেছে, মিডফিল্ড যে মেন বল কন্ট্রোলার সেই রড্রি যদি চলে যায়, এটা একটা বড় ধাক্কা হবে। সে রিয়াল মাদ্রিদ অফার করছে অ্যারাউন্ড 50 to 60 মিলিয়ন ইউরো, কিন্তু ম্যানচেস্টার সিটি চাইছে 70 to 75 মিলিয়ন ইউরো। সো দুজনের যে ট্রান্সফার অ্যামাউন্ট, সেটাই একটা গ্যাপ রয়েছে। কথাবার্তা চলছে, আজ ফাইনাল কথাবার্তা নয়, আজকেও কথাবার্তা হয়েছে। আপাতত রিয়াল মাদ্রিদের প্রথম বিড 60 মিলিয়নে রিজেক্ট হয়ে গেছে। এইবার যেটা কথা চলছে যে 65 মিলিয়ন ইউরো বিড করতে পারে, প্লাস 5 to 10 মিলিয়ন অ্যাড অন হিসাবে দেবে। আশা করছি 65 প্লাস 10 75 এটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়া উচিত, কারণ রড্রি এসে গেলে অবশ্যই অ্যাটলিস্ট লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগের কোনো একটা তো রিয়াল মাদ্রিদ জিততেই চলেছে। এরকম একটা অসম্ভব টিম নিয়ে তারা খেলতে নামবে। সেই হিসেবে আমরা বলতে পারি রড্রি ট্রান্সফার এবং ইয়ান ডিওমান্ডে দুটোই আগামী 2-3 দিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে। রড্রির ট্রান্সফার ফি নিয়ে টালবাহানা চলছে, যেটা ম্যানচেস্টার সিটি 75 মিলিয়ন চাইছে, আশা করছি ওটা হয়ে যাবে। রিয়াল মাদ্রিদ মেনলি এই দুটো ট্রান্সফার শাখা, যেটা ইনকামিং। আউটগোয়িং এর ক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র ও আর্সেনালের জোর জল্পনা চলছে। রিয়াল মাদ্রিদ ফাইনাল অফার দিয়েছে, যেটা হচ্ছে অ্যানুয়াল 22 মিলিয়ন ইউরো স্যালারি। গোটা বছর খেলার পর তুমি 22 মিলিয়ন ইউরো পাবে ভাই, এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না। আর 50% ইমেজ রাইট, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন, বিভিন্ন এই জুতোর কোম্পানি এটসেট্রার সাথে যে চুক্তি থাকে, তার 50% রিয়াল মাদ্রিদ পাবে, 50% ভিনিসিয়াস পাবে। তো ভিনিসিয়াস চাইছে স্যালারিতে 22 মিলিয়নে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ইমেজ রাইটটা 100% তার কাছে রাখতে চাই, মানে পুরো টাকাটাই অ্যাড বাবদ যেটা আসবে সেটা ও পাবে। এই নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে অনেক ঝামেলা চলছে। আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে, ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদকে না করেছে। এবার একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার-স্যাপার জানা যাচ্ছে না। তবে আপাতত নিউজ বা রিউমার থেকে যা জানা যাচ্ছে, ব্যাপারটা 60-40, মানে 60% আর্সেনাল, 40% রিয়াল মাদ্রিদ। কারণ ভিনিসিয়াস প্রথম থেকেই রিয়াল মাদ্রিদে আছে, এতদিন খেলেছে, 2 টো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, যেখানে ফাইনালে গোলও করেছে। সেই হিসেবে রিয়াল মাদ্রিদও ভিনিসিয়াসকে রাখতে চাইছে, ভিনিসিয়াসও রিয়ালে থাকতে চাইছে।
এই ট্রান্সফারের বাজেট ট্রান্সফার নয়, স্যালারি এটসেট্রা নিয়ে গন্ডগোল চলছে। দেখা যাক সেগুলো কত তাড়াতাড়ি সলভ হয়। তবে যদি এই উইকের মধ্যে ভিনিসিয়াস কন্ট্রাক্ট সাইন না করে রিনিউয়াল, তাহলে নেক্সট উইকে আমরা অবশ্যই দেখতে চলেছি ভিনিসিয়াস যাচ্ছে ভাই আর্সেনালে, কিছু করার নেই। আর কোনো টিম অফার করছে না, কিন্তু আর্সেনাল বেটার স্যালারি অফার করেছে, ফুল ইমেজ রাইটও অফার করেছে। তো আপাতত এটা রিয়াল মাদ্রিদের নিউজ। আর্সেনালের যেটা বড় নিউজ, আর্সেনাল আজকে সাইন করেছে ব্রুনো গিমেরাসকে। ব্রাজিলের হয়ে ব্রুনো গিমেরাস খুব ভালো ওয়ার্ল্ড কাপে খেলেছে, মাঝমাঠে খুব ভালো বল কন্ট্রোল করতে পারে। সেই হিসেবে আর্সেনাল টিমে ডেকলান রাইসের পাশাপাশি ব্রুনো গিমেরাসকে খেলতে দেখা 4-2-3-1 আমরা যদি ডাবল পিভট ভাবি, ব্রুনো গিমেরেস অ্যান্ড ডেকলান রাইস একটা অসম্ভব ভালো অ্যাডিশন আর্সেনালে। এবং ডেকলান রাইস আগের গোটা সিজন টিমটাকে টেনেছেন, প্রচন্ড ক্লান্ত ছিল। সেই হিসাবে দেখতে গেলে এই ব্রুনো গিমেরাসের থাকা একটা আলাদা অ্যাডভান্টেজ। তার সাথে ব্যাকআপে মার্টিন জুবিমেন্ডি এবং আরো অনেক মিডফিল্ডার রয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে টিম যথেষ্ট ভালো। গিমেরাসকে অ্যাড করে আর্সেনাল আরো টিমটাকে উন্নত করলো। এর সাথে যদি আবার ভিনিসিয়াসকে অ্যাড করে দেওয়া যায়, তাহলে তো আর্সেনাল অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার এবং প্রিমিয়ার লিগেরও দাবিদার। এখনো প্রিমিয়ার লিগের দাবিদার, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার অবশ্যই বলা যায় যদি ভিনিসিয়াসকে অ্যাড করতে পারে। কারণ তাদের লেফট উইং এ সমস্যা হয়েছে, তাদের লেফট উইং এ কোনো ভালো প্লেয়ার এখনো পর্যন্ত নেই। রাইট উইং এ সাকা খেলে, কিন্তু লেফট উইং এ ভালো প্লেয়ার এখনো নেই। আর্সেনালের ট্রান্সফার আপাতত এইটুকুই যে গিমেরাসকে তারা সাইন করেছে, ভিনিসিয়াসের সাথে কথাবার্তা চলছে। আর কোনো ট্রান্সফার রিউমার আর্সেনালের সাথে রিলেটেড নয়। এবার যদি যাই সিটিতে, সিটির সাথে যেমন রড্রি যাবে, ধরে রড্রি যেহেতু রিয়ালে যেতে চাইছে, আমরা ধরে নিতে পারি এই ট্রান্সফার কমপ্লিট হবে। সেই হিসাবে রড্রিকে হারাতে চলেছে সিটি। ইনকামিং যে খবর পাওয়া যাচ্ছে, আয়ুব বুয়াদি বিশ্বকাপে মরক্কো রয়ে যে এত ভালো খেলেছে, সে আয়ুব বুয়াদি ম্যানচেস্টার সিটি সাইন করবেই। কথা চলছে অ্যারাউন্ড 65-70 মিলিয়ন ইউরো, এখনো কনফার্ম হয়নি, কিন্তু এই সাইনিংটা হয়ে যাবে তোমরা ধরে নিতে পারো। আইব বুয়াদি এবং রড্রি যদি চলে যায়, সেক্ষেত্রে আর একটা বল কন্ট্রোলার দরকার। যেটা খবর আসছে, হয়তো এনজো ফার্নান্ডেজ তার পুরনো টিম মেম্বারের দিকে যেতে পারে। এনজো মারেস্কা এখন সিটির বর্তমান কোচ, আগে যিনি চেলসিতে ছিলেন এবং চেলসিতে এনজো ফার্নান্ডেজের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল। এক্সপেক্ট করা যায় যদি রড্রি চলে যায়, সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটি কিন্তু চেলসির দিকে ঝাঁপাতে পারে এনজো ফার্নান্ডেজের জন্য। তবে তার আগে ম্যানচেস্টার সিটি ঝাঁপিয়ে অলরেডি পড়েছে চেলসির দিকে পেড্রো নেতোর জন্য। পেড্রো নেটোকে আমরা চেলসির রাইট উইংয়ে খেলতে দেখেছি। খুব গড লেভেল প্লেয়ার বা গোট লেভেল প্লেয়ার না হলেও পেড্রো নেটো একটা ভালো প্লেয়ার, পর্তুগালেরও যথেষ্ট ভালো পারফরমেন্স দেয়। সেদিক থেকে পেড্রো নেতোকে নিতে চাইছে এনজো মারেস্কা, আবার এনজো মারেস্কা তার সাথে 2 বছর কাজও করেছে। সেই হিসাবে দেখতে গেলে ম্যানচেস্টার সিটির একটা ভালো অ্যাডিশন হতে পারে। তো যেহেতু এনজো মারেস্কা চেলসি থেকে সিটিতে এসছেন, আমরা ধরে চলতে পারি সে চেলসির দিকে ঝাঁপাবে। পেড্রো নেটোর সাথে অলরেডি ওয়েল এস্টাবলিশ নিউজ আমরা পেয়ে গেছি। পরে এনজো ফার্নান্ডেজ এবং রাইট ব্যাক মালো গুস্তোর দিকেও কিন্তু সিটি ঝাঁপাতে পারে। আপাতত সিটির এইটুকুই ট্রান্সফার নিউজ। আইয়ুব বুয়াদি কনফার্মড এবং পেড্রো নেটোর সাথে কথাবার্তা চলছে। তবে পেড্রো নেটোর দিকে আরেকজন তাকিয়ে আছে, যেটা হচ্ছে টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যাম হটস্পার একজন রাইট উইং আর একজন স্ট্রাইকার চাইছে। রাইট উইং এর জন্য তাদের ক্ষেত্রে দুটো নাম আছে, পেড্রো নেটো এবং স্যাভিনো। তাহলে চেলসি থেকে আমরা ধরে নিতে পারি পেড্রো নেটো এবারে যাচ্ছেই যাচ্ছে, চেলসিতে আর থাকছে না। তার সম্ভাব্য দুটি দলে সে যেতে পারে, এক হচ্ছে টটেনহ্যাম হটস্পার অথবা হচ্ছে ম্যানচেস্টার সিটি। স্যাভিনো কোথায় খেলেন? স্যাভিনো খেলেন ম্যানচেস্টার সিটিতে। সো টটেনহ্যাম হটস্পার স্যাভিনোকেও আনতে চাইছে রাইট উইংয়ে খেলানোর জন্য, স্যাভিনোও যেতে চাইছে টটেনহ্যাম হটস্পারে। তো আমি যেটা এক্সপেক্ট করছি, টটেনহ্যাম সাইন করবে স্যাভিনোকে, কারণ তাদের ফার্স্ট প্রেফারেন্স স্যাভিনো। এবং সেই স্যাভিনোর রাইট উইং এর যে খালি জায়গাটা আছে, সেখানে আসবে পেড্রো নেতো চেলসি থেকে। আর চেলসিতে রাইট উইং এ যে খালি জায়গাটা থাকবে, সেখানে খেলবে নতুন যুবা ব্রাজিলিয়ান এস্তেভাও এস্তেভাও উইলিয়ান। এস্তেভাও যথেষ্ট ভালো প্রতিভা, এবারে বিশ্বকাপে খেলতে পারেনি চোটের জন্য, কিন্তু চেলসির হয়ে আগের সিজনে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। তো আমরা এস্তেভা এবং কোল পামার এই দুজনকেই চেলসি রাইট উইং এ দেখতে পাবো নেক্সট সিজনে। আশা করছি চেলসি আর কোনো নতুন উইঙ্গার সাইন করবে না, তাদের অলরেডি অনেক উইঙ্গার রয়েছে। চেলসির কথায় যখন এলাম, চেলসির কথা আরেকটু আলোচনা করা যাক। চেলসিতে আজকে জয়েন করেছে পেপ চাবারিয়া। পেপ চাবারিয়া লেফট ব্যাক হিসেবে রায়ো ভালেকানোতে খেলে এবং তাকে 19 মিলিয়ন ইউরো প্লাস অ্যারাউন্ড 3-4 মিলিয়ন 3-4 মিলিয়ন অ্যাড অন দিয়ে তাকে সাইন করে নিয়েছে। অনেক দিন ধরে এই ট্রান্সফারটার সাথে কথা চলছিল। জাভি আলোনসো আগে রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন পেপ চাবারিয়াকে অবশ্যই দেখেছে এবং এটা স্পেশালি জাভি আলোনসো সাইনিং।
সেই হিসাবে দেখতে গেলে আমরা বলতেই পারি পেপ চাভারিয়া চেলসিতে আসছে এবং আমরা অবশ্যই নেক্সট সিজনে চেলসির পক্ষ থেকে একজন স্টার্টার হিসেবে পেপ চাভারিয়াকে দেখতে পারি। 28 বছর বয়সে এই লেফট ব্যাক যথেষ্ট প্রতিভাবান, এখনো যদিও স্পেন টিমে চান্স পাননি, খেলেননি এখনো, কিন্তু চেলসিতে আসা তার পক্ষে একটা বড় সুযোগ। দেখা যাক সেই সুযোগটা তিনি কাজে লাগিয়ে স্পেন টিমেও নিজের দখলদারি পেশ করতে পারেন কিনা। সো পেপ চাভারিয়ার পর যদি দেখি পেড্রো নেতো, যেমন বললাম সিটি তার দিকে ঝাঁপিয়েছে। নিকোলাস জ্যাকসন চেলসির এক স্ট্রাইকার, তার দিকে তাকিয়ে আছে অ্যাস্টন ভিলা আর টটেনহাম হটস্পার। আজকে নিউজ এসেছে টটেনহাম হটস্পারও একজন স্ট্রাইকার চাইছে, যার জন্য তারা নিকোলাস জ্যাকসনের দিকে তাকিয়ে। তো চেলসিতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রচুর প্লেয়ার, ভাই চেলসি এত প্লেয়ার কিনেছে চিন্তার বাইরে। এই সিজনে তারা চাইছে ভাই খালি করো, যত তাড়াতাড়ি খালি হয় খালি হোক, এবং তারা খালিও করে ফেলছে খুব তাড়াতাড়ি। নিকোলাস জ্যাকসন তাই আইদার অ্যাস্টন ভিলা অথবা টটেনহাম হটস্পার যে কোনো টিমে যাচ্ছেন। সো চেলসির একজন স্ট্রাইকার স্পটও খালি হতে চলেছে এবং চেলসির আরেক স্ট্রাইকার লিয়াম ডেলাপ, তার দিকে তাকিয়ে আসছে কিছু প্রিমিয়ার লিগ মিডলসব্রোর কথা শোনা যাচ্ছে, এখনো কোনো শিওর শট অফার আসেনি। তবে চেলসির মিখাইলো মুদ্রিক, যিনি ব্যান ছিলেন লাস্ট 1 ইয়ার তার ড্রাগ রিলেটেড ইত্যাদি কেসে, যাই হোক সেসব দিকে যাচ্ছি না, মিখাইলো মুদ্রিকের সমস্ত কেস মিটে গেছে, তিনি আবার প্রত্যাবর্তন করেছেন এবং মিখাইলো মুদ্রিকের দিকে তাকিয়ে আছে চেলসির পুরনো প্লেয়ার কাম কভেন্ট্রি সিটির এখনকার কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আগে মিখাইলো মুদ্রিকের সাথে কাজ করেছেন, সেই হিসেবে তিনি চাইছেন যে মিখাইলো মুদ্রিককে লেফট উইংয়ে খেলাতে। তো আমরা ধরে নিতে পারি মিখাইলো মুদ্রিককে হয়তো কিনবে না, কিন্তু সে লোনে কিন্তু কভেন্ট্রি সিটিতে অবশ্যই যাচ্ছে। চেলসির আউটগোয়িং এর দিকে দেখাতে গেলে ডিফেন্ডার, চেলসিতে আপাতত 10 জন ডিফেন্ডার, তার মধ্যে থেকে 2 জন বেরোতে চলেছে। একজনের ডিল কনফার্ম হয়ে গেছে, ট্রেভর চালেবা, তিনি কোমোতে চলে যাচ্ছেন 30 মিলিয়ন ইউরো অফারে। এটা পুরোপুরি কনফার্ম ডিল, মেডিকেলও হয়ে গেছে, সে ফাব্রেগাসের সাথে এবার কোমোতে খেলবে ফাব্রেগাসের কোচিং এর আন্ডারে। এবং বেনোইট বাডিয়াসিলের সাথে নাপোলির কথা চলছে, কিন্তু চেলসি চাইছে পার্মানেন্টলি সেল করে দিতে, নাপোলি চাইছে লোনে নিয়ে পরের বছর কিনতে। সো এই ডিলটা নিয়ে কথা চলছে, কিন্তু বাদিয়াসিল অবশ্যই আমি বলে দিতে পারি কনফার্ম যে নাপোলিতে যাচ্ছেই। পার্মানেন্ট সেল হবে না লোনে যাবে সেটা এখনো কনফার্ম হয়নি, কিন্তু বাদিয়াসিলে যাচ্ছে। জোস আচেমপং এর জন্য যে চেলসির রাইট ব্যাক, তার দিকে ঝাঁপিয়েছে ক্রিস্টাল প্যালেস। এখনো পার্মানেন্ট অফার আসেনি, কিন্তু কথাবার্তা চলছে, ও অবশ্যই লোনে যাবে, পার্মানেন্ট সেল হবে না। অ্যাক্সেল ডিসাসি আপাতত কোনো অফার নেই, তবে অ্যাক্সেল ডিসাসিও যেতে চলেছে। তোসিন আদরবিওর সাথেও কথা চলছে অন্যান্য ক্লাবের, যেটা ফ্যাব্রিজিও রোমানো আজকে রিপোর্ট করেছে যে তোসিন আদরবিও হতে চলে যেতে পারে। তবে এইভাবে যদি চারজন রাইট ব্যাক, চারজন সেন্টার ব্যাক বেরিয়ে যায়, সেক্ষেত্রে চেলসিকে কিন্তু একটা সেন্টার ব্যাক সাইন করতেই হবে। জন স্টোনসের সাথে চলছিল যদি জন স্টোনসকে আনা যায়, কিন্তু জন স্টোনস ইন্টার মিলানে চলে গেছে। এখন বাকি অপশন দেখা যাক কি হয়। যখন আমরা এই ব্যাকের কথা বলছি, সেন্টার ব্যাকের কথা, তাহলে আরেকজন সেন্টার ব্যাককে নিয়ে আলোচনা করা যাক, কুতি রোমেরো, যিনি আর্জেন্টিনা টিমের হয়ে ওয়ার্ল্ড কাপে খুব ভালো পারফর্ম করেছে। সেই কুতি রোমেরো এখন খেলে টটেনহাম হটস্পারে, কিন্তু টটেনহাম হটস্পারকে আগের সিজনের শেষে জানিয়ে দিয়েছিল আমি আর ভাই তোমাদের সাথে থাকছি না। তো টটেনহাম হটস্পারও তাকে বেচতে চাইছিল, চেলসির সাথে কিছুটা কথা চলছিল, রিউমার দেখা যাচ্ছিল, কিন্তু যেটা অফার পেশ হয়েছিল ইন্টার মিলান 40 মিলিয়ন ইউরো ফিক্সড ফি অফার করেছিল কুতি রোমেরোর জন্য। মোটামুটি ডিল ফাইনালাইজ হওয়ারই পথে, কিন্তু আপাতত আতলেটিকো ম্যাড্রিড আবার বিড করেছে 40 মিলিয়ন প্লাস। এখনো জানা যায়নি কত ফি, কিন্তু 40 মিলিয়নের ওপরে সে অ্যাটলেটিকো মাদ্রিদ বিড করেছে। তো টটেনহাম হটস্পার থেকে কুতি রোমেরো চলে যাচ্ছে, কনফার্ম না আতলেটিকো মাদ্রিদ না ইন্টার মিলান। তবে ইন্টার মিলানে গেলে একটা কিন্তু সুবিধা আছে, ইন্টার মিলান অলরেডি জন স্টোনসকে সাইন করেছে, আবার যদি কুতি রোমেরোকেও সাইন করে সেক্ষেত্রে একটা অ্যাবান্ডান্স অফ সেন্টার ব্যাক হচ্ছে, এবং তখন কিন্তু বাস্তনিকে তারা বেঁচে দিতে পারে। আমরা জানি যে বাস্তনির দিকে কিন্তু রিয়াল মাদ্রিদ পাখির চোখ করে আছে। রিয়াল মাদ্রিদ একজন সেন্টার ব্যাককে বিক্রি করলেই তারা বাস্তনির দিকে ঝাঁপাবে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুজনেই বাস্তনির দিকে তাকিয়ে, আমার মনে হয় ইন্টার মিলানও এটা জানে, ওই জন্য তারা সেন্টার ব্যাক সাইন করছে, এবং আমার মনে হয় নেক্সট সিজন তারা বাস্তনিকে ছাড়াই টিম গোছাতে চলেছে। বাস্তনি অবশ্যই আমার মনে হয় রিয়াল অথবা বার্সেলোনায় নেক্সট সিজনে খেলতে যাচ্ছে। মোটামুটি এটুকুই নিউজ। লিভারপুলের কথা যদি বলা যায়, লিভারপুল এবারে ট্রান্সফার সিজন যথেষ্ট মিলিয়ে আছে, সেরকম কিছু সাইনিং দেখা যায়নি। বারকোলার দিকে তারা ঝাঁপিয়েছিল, বারকোলার ডিল এখনো কনফার্ম হয়নি, পিএসজি থেকে খেলে বারকোলা। লিভারপুল বারকোলার পাশাপাশি আরেকজন প্লেয়ারের জন্য বিড করতে চলেছে, যেটা হচ্ছে এমবায়ও তরুণ খেলোয়াড়, প্যারিস সাঁ-জার্মেঁতে খেলে, রেগুলার স্টার্টার নয়, কিন্তু খেলে প্যারিস সাঁ-জার্মেঁতে, যথেষ্ট প্রতিভাবান খেলোয়াড়। লিভারপুল
এমবাই এবং বারকোলা দুজনের জন্যই বিট করতে চলেছে। কারণও আছে, কারণ মোহাম্মদ সালাহ এবারে চলে গেছে ট্রাবজনস্পর তুর্কি লিগে সে খেলবে। সালাহকে চলে গেছে প্রিমিয়ার লিভারপুল থেকে ট্রাবজনস্পর তুর্কি লিগে। তো সালার পজিশন ভরা কিন্তু যথেষ্ট সহজ কাজ হবে না। সেই হিসেবে তার জায়গায় দুটো প্লেয়ারকে আনতে চলেছে, বারকোলা এবং এমবাই। দেখা যাক কতটা সাকসেসফুল হয়। এখনো অফিসিয়াল বিড প্লেস হয়নি, কিন্তু লিভারপুল আর প্যারিস সাঁজার কন্টিনিউয়াস কথাবার্তা চলছে। আর যদি বিগ সিক্স ক্লাবের দিকে তাকাতে পড়ে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড যেমন বিভিন্ন মিডফিল্ডারের সাথে লিঙ্ক হচ্ছিল, এখনো কোনো কনফার্ম নিউজ নেই কোন মিডফিল্ডারের দিকে তারা যাবে। তবে আজকে যে আপডেট পাওয়া গেছে, অনেকেই বলছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো নিউক্যাসল ইউনাইটেড থেকে লেফট ব্যাক লুইস হলকে সাইন করতে পারে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড এবারে প্রিমিয়ার লিগ প্লাস চ্যাম্পিয়ন্স লিগ দু জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের স্কোয়াড খুব থিন, নাম্বার অফ প্লেয়ার্স প্রতিটা পজিশনে তাদের কিন্তু ব্যাকআপ প্লেয়ার নেই। সেদিক থেকে লেফট ব্যাক যেটা একটা ভাইটাল পজিশন, সেখানে কোনো ব্যাকআপ বা কোনো কম্পিটিশন না থাকা খুবই একটা চিন্তার বিষয়। সেক্ষেত্রে কিন্তু তারা তাকাচ্ছিল লুইস হলের দিকে, কিন্তু নিউক্যাসল ইউনাইটেড আজই ব্রুনো গিমেরেজকে সেল করার পর জানিয়েছে তাদের কাছে তাদের ইনাফ সেল হয়ে গেছে, আর তারা ভাই সেল করবে না। এইবার তারা তাকাচ্ছে নতুন অ্যাডিশনের দিকে। তাই লুইস হল ডিল মোটামুটি আমরা কাট অফ করে দিতে পারি। ম্যানচেস্টার ইউনাইটেড অন্য কোনো লেফট ব্যাকের দিকে তাকাতে হবে। আজকে ডেভিন অনস্টিন আপডেট দিয়ে দিয়েছে যে লুইস হল ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে না। তাই কোনো লেফট ব্যাক যদি সাইন করতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে কিন্তু অন্যদিকে তাকাতে হবে। তো আজকের মতো ট্রান্সফার আপডেট মোটামুটি এটুকুই। নেক্সট দিন আবার সমস্ত বিগ সিক্স ক্লাব, প্রিমিয়ার লিগ প্লাস রিয়াল, বার্সা সমস্ত বড় বড় টিমের ট্রান্সফার আপডেট, খেলার আপডেট সমস্ত কিছু নিয়ে আমি চলে আসবো। আর তোমরাও যদি সমস্ত ফুটবল আপডেট পেতে চাও রেগুলারলি, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফাইনাল 11কে দেখতে থাকো, লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, সি ইউ টুমরো।